দেশ ও রাজ্যের সাড়া ফেলা সেরা খবরের ঝলক জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন। সমস্যা বাড়ল অভিষেকের গ্রেপ্তারি পরোয়ানার উপর স্থগিতাদেশ প্রত্যাহার মধ্যপ্রদেশ হাইকোর্টের। কবে ঢুকবে জুনের অন্নপূর্ণা ভান্ডারের আবেদনের টাকা, বড় আপডেট দিলেন শুভেন্দু অধিকারী। যোগ দিবসের জন্য 7 দিন রেড রোড বন্ধ, যাতায়াত স্বাভাবিক রাখতে রাজ্য সিপিকে করার নির্দেশ আদালতের। এক মাসে কোষাগারে 72 কোটি, বীরভূমির পাথর শিল্পে বিপুল দুর্নীতির অভিযোগ বিজেপির। বিভৎস গণধর্ষণের পরেও রেহাই মিলল না, তরুণীর যৌনাঙ্গে গুলি, ব্লেড দিয়ে কাটা হলো। আসছে বিস্তারিত খবরে। সমস্যা যেন জোকের মতো চিপকে আছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবারে মানহানির মামলায় তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার উপর থেকে স্থগিতাদেশ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। অভিষেকের বিরুদ্ধে রাজনৈতিক সভা থেকে বিজেপির নেতা কৈলাস বিজয়বর্গীয় তাঁর ছেলেকে গুন্ডা বলে আক্রমণ করার অভিযোগ ওঠে। এই অভিযোগের ভিত্তিতে ভোপালের এমপি এমএলএ আদালতে মামলা রুজু হয়। মানহানির হামলা দায়ের করেন কৈলাস পুত্র আকাশ বিজয়বর্গীয়। একাধিকবার আদালতের তরফে সমন পাঠানো হলেও হাজিরা দেননি অভিষেক। তারপর তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। মামলা গড়ায় মধ্যপ্রদেশ হাইকোর্টে। ভোপালের বিশেষ আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে মধ্যপ্রদেশ হাইকোর্টে আবেদন জানান অভিষেকের আইনজীবী। গত 12ই নভেম্বর সেই পরোয়ানায় স্থগিতাদেশ দেয় আদালত। বুধবার সেই নির্দেশই প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি খারিজ করেছেন বিচারপতি প্রমোদ কুমার আগরওয়াল। ঘটনার সূত্রপাত হয় 2020 সালের নভেম্বরে। কলকাতায় একটি রাজনৈতিক সমাবেশে অভিষেক এই বিতর্কিত মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। এরপরই এমপি এমএলএ আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল, যার পরে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্টে করা তার আবেদনে তৃণমূল সাংসদদের আইনজীবী যুক্তি দেন যে তিনি একজন সংসদ সদস্য এবং তার পলাতক হওয়ার সম্ভাবনা নেই। আবেদনটি শুনানি করে গত বছরের 12ই নভেম্বর একটি একক বেঞ্চ গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার উপর স্থগিতাদেশ জারি করে। এরপর গত বুধবার শুনানিতে আবেদনকারীর পক্ষে কেউ উপস্থিত হননি। অনুপস্থিতির বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়ে হাইকোর্টের বিচারপতি প্রমোদ কুমার আগরওয়ালের একক বেঞ্চ তাঁর আদেশে জানান যে আবেদনকারীর এই আবেদনটি চালিয়ে যাওয়ার কোনো আগ্রহ আছে বলে মনে হচ্ছে না। এরপর বিচারপতি আগরওয়াল গ্রেপ্তারি পরোয়ানার উপর থেকে স্থগিতাদেশ তুলে নেন এবং আবেদনটি খারিজ করে দেন। তিনি আদেশের একটি অনুলিপি ভোপাল আদালতে পাঠানোর নির্দেশ দেন। আদালত, পুলিশ ও সংশ্লিষ্ট আধিকারিকদের অবিলম্বে আদেশের একটি অনুলিপি বিচারিক আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, বাংলায় পালাবদলের পর থেকে অভিষেকের যেন শনির দশা চলছে। আজ ইডি ও কাল সিআইডি হাজিরা দিতে হচ্ছে। কখনো পুরো আধিকারিকরা ফিতে হাতে পৌঁছে যাচ্ছেন তার বাড়ির দরজায়। শালবানি থেকে পুলিশ এসে তালা ভেঙে বাড়িতে ঢুকে তল্লাশি চালিয়েছে। এখানেই শেষ নয়, সুদূর ত্রিপুরা থেকেও এসেছে সমন। সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে তাকে। এসবের মাঝে নতুন করে ধাক্কা খেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জুন মাসে অন্নপূর্ণা প্রকল্পে আবেদন করেও এখনো টাকা পাননি। কবে মিলবে জুন মাসের অন্নপূর্ণা ভান্ডারের টাকা? দক্ষিণ 24 পরগনার ফলতার সরকারি কর্মসূচি থেকে বড় আপডেট দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়েছেন যে 1 জুলাই বাংলার মা বোনেদের অ্যাকাউন্টে ঢুকে যাবে এই প্রকল্পের টাকা। বঙ্গে শাসক বদল হতে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে এসেছে বদল। বাংলার মহিলাদের আরো স্বনির্ভর করতে রাজ্য জুড়ে 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের জন্য চালু হয়েছে অন্নপূর্ণা প্রকল্প। এই প্রকল্পে মহিলাদের আর্থিক সহায়তা পাওয়া নিয়ে এবার বড় আপডেট নিজেই দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে গত 3রা জুন 28 লক্ষ মা বোনের অ্যাকাউন্টে 3000 টাকা করে পৌঁছে গিয়েছে। এখনো পর্যন্ত আরো 1,05 লক্ষ মা বোন অন্নপূর্ণা যোজনা প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন সম্পূর্ণ করে তথ্য পোর্টালে আপলোড করা হয়েছে। তারা আগামী 1 জুলাই জুন মাসের 3000 টাকা পেয়ে যাবেন। তিনি আশ্বস্ত করে আরো বলেন, অন্নপূর্ণা প্রকল্পে টাকা পাওয়া নিয়ে চিন্তার কোনো কারণ নেই। প্রকৃত উপভোক্তারা জুন মাসের টাকা জুলাই মাসের 1 তারিখ পাবেন। আর যারা এখনো আবেদন করেননি তারা জনকল্যাণ শিবিরে গিয়ে আবেদন করে ফেলুন। সরকারি আধিকারিকরা আপনাদের এই ফর্ম পূরণের কাজে সহায়তা করবেন।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোট প্রচারে বিজেপির মূল দাবি ছিল যে বাংলার গেরুয়া শিবির ক্ষমতায় আসলে রাজ্যের মহিলাদের অন্নপূর্ণা প্রকল্পে ৩,০০০ টাকা করে সহায়তা দেওয়া হবে। পূর্বতন সরকারের আমলে যেখানে রাজ্যের সমস্ত শ্রেণীর মহিলাদের জন্য চালু ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, ওই প্রকল্পের মাধ্যমে মহিলারা প্রতি মাসে ১৫০০, অনগ্রসর শ্রেণীর মহিলারা ১৭০০ টাকা করে পেতেন। কিন্তু চৌঠা মে বাংলায় শাসক শিবির পরিবর্তন হতেই বদল আসে লক্ষ্মীর ভাণ্ডারে, চালু হয় অন্নপূর্ণা ভাণ্ডার। বর্তমানে এখনো পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ২৮ লক্ষ মহিলাকে ৩,০০০ টাকা করে দিয়েছে বিজেপি সরকার। আন্তর্জাতিক যোগ দিবস পালন নিয়ে এবার রাজ্যকে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের। রেড রোডে যোগ দিবস পালন নিয়ে কি বলল আদালত? আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে টানা 7 দিন রেড রোড বন্ধ রাখার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্ট দায়ের হয়েছিল মামলা। সেই মামলায় বড় নির্দেশ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। কলকাতা পুলিশ কমিশনারকে আইনজীবীদের যাতায়াত ও ট্রাফিকের বিকল্প ব্যবস্থা করার কড়া নির্দেশ আদালতে। আগামী 21 তারিখ রবিবার জুন আন্তর্জাতিক যোগ দিবস। যোগ দিবসের কর্মসূচিতে অংশ নিতে রবিবার কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন রেড রোডের কর্মসূচিতে মোদীর পাশাপাশি থাকবেন কেন্দ্রের একাধিক মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। আর সেই উপলক্ষে 14 জুন রাত 10টা থেকে 21শে জুন পর্যন্ত টানা 7 দিন রেড রোড বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে পুলিশ। কিন্তু সপ্তাহে কাজের দিনে শহরের এই অন্যতম প্রধান রাস্তা বন্ধ থাকায় সকাল থেকেই নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। রেড রোড 7 দিন বন্ধ রাখার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল অল ইন্ডিয়া লায়ন্স অ্যাসোসিয়েশন। মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সওয়ালে আদালতে বলেন যে অন্তত 50% রাস্তা খোলা রেখেও গাড়ি চলাচল করানো যেত। এরপর বিচারপতি প্রশ্ন তোলেন, অনুষ্ঠানটি রেড রোডে না করে ব্রিগেডে কেন করা হলো না? রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল বিমল ভট্টাচার্য জানান, এই মামলা গ্রহণযোগ্য নয়। আবেদনকারীর উত্তর পাড়ার বাসিন্দা, তার যাতায়াতের সঙ্গে রেড রোডের কোনো সম্পর্ক নেই। সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় বিকল্প যাতায়াতের রাস্তার ব্যবস্থা করেছে পুলিশ। রবিবারে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকে এসপিজি। ব্রিগেডের তুলনায় রেড রোডে নিরাপত্তা সুনিশ্চিত করা সহজ, তাই এই সিদ্ধান্ত। যদিও দুপক্ষের সওয়াল জবাব শুনে সেই মামলায় বড় নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, রেড রোড বন্ধের জন্য কলকাতা হাইকোর্টের আইনজীবীদের যাতায়াতের অসুবিধার দিকে নজর রাখতে হবে। হাইকোর্ট অভিমুখী যান চলাচল যাতে অব্যাহত থাকে সে বিষয়ে কলকাতার নজর রাখতে হবে পুলিশ কমিশনারকে। বিকল্প ব্যবস্থার আয়োজন করতে হবে পুলিশকে। সময় যত হাইকোর্টের কর্মচারী এবং আইনজীবীরা পৌঁছতে পারে সেই বিষয়ে নজর রাখতে হবে। রবিবারের আগে অন্যান্য দিনগুলির ক্ষেত্রে এই রায় প্রয়োজন। মামলার সেনাবাহিনীকে সংযুক্ত করার নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। অনুষ্ঠান শেষ হওয়ার পর দ্রুত রাস্তা পরিষ্কার করে দিতে হবে। 3 সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দিতে হবে আদালতে। 24শে জুন মামলার পরবর্তী শুনানি। বীরভূমের পাথর শিল্প থেকে রাজস্ব আদায়ের চিত্রে রাতারাতি বড়সড় পরিবর্তন এসেছে। পাথর পরিবহনে নতুন ও কঠোর মাল্টি ডিপার্টমেন্টাল রাজস্ব সংগ্রহ ব্যবস্থা চালু হওয়ার প্রথম মাসেই রাজ্য সরকারের কোষাগারে জমা পড়েছে প্রায় 72 কোটি 78 লক্ষ টাকা। এই বিপুল পরিমাণ রাজস্ব আদায়ের খতিয়ান তুলে ধরেই আগের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পাথর খাদান থেকে তোলাবাজি ও ব্যাপক দুর্নীতির অভিযোগ এনেছে সিউড়ির বিজেপি বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। বিগত দিনে সরকারি সংস্থার মাধ্যমে রাজস্ব আদায় হওয়ায় সরকারি তহবিলের নাম মাত্র অর্থ জমা পড়ত। জানা গিয়েছে তখন প্রতিদিন গড়ে মাত্র 19 লক্ষ টাকা রাজস্ব আদায় হতো। এই পরিস্থিতি বদলাতে সরকারের নির্দেশে গত 17ই মে থেকে বীরভূমের 9টি রাজস্ব আদায় কেন্দ্রে একযোগে ভূমি ও ভূমি সংস্কার, পুলিশ, সাধারণ প্রশাসন এবং মোটর ভেহিকল এই 4 সরকারি দপ্তরের যৌথ নজরদারি শুরু হয়। এই কঠোর প্রশাসনিক পদক্ষেপের কারণেই পাথর চুরির পথ কার্যত বন্ধ হয়েছে এবং রাজস্ব আদায়ের পরিমাণ এক ধাক্কায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। নয়া ব্যবস্থার এই সাফল্যের পরিসংখ্যান তুলে ধরে তৃণমূল নেতৃত্বকে তীব্র আক্রমণ করেছেন বিজেপি বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। তার অভিযোগ, অতীতে জাল
ডিসিআর এর মাধ্যমে বীরভূমের এই শিল্প থেকে অন্তত 10,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে এবং বিপুল অর্থ নির্দিষ্ট কিছু নেতার পকেটে গিয়েছে। তবে বর্তমান প্রশাসনিক নজরদারি অব্যাহত থাকলে পাথর শিল্প থেকে দৈনিক প্রায় 3 কোটি টাকা এবং বছরে অন্তত 1,000 কোটি টাকা সরকারি রাজকোষে জমা পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই পদক্ষেপের ফলে একদিকে যেমন রাজ্যের রাজস্ব আদায়ে ব্যাপক ইতিবাচক প্রভাব পড়বে, তেমনি ভবিষ্যতে বেআইনি কারবার ও তোলাবাজির দৌরাত্ম্য অনেকটাই নির্মূল করা সম্ভব হবে। বিহারের খগড়িয়া জেলায় এক তরুণীর উপর ঘটে যাওয়া চরম নৃশংসতা ও অমানবিক নির্যাতনের ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। পুলিশ জানিয়েছে, কয়েকজন দুষ্কৃতী মিলে এক তরুণীকে অপহরণ করার পর দলবদ্ধভাবে ধর্ষণ করে এবং তার শরীরের বিভিন্ন অংশে ব্লেড বা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। অপরাধের নৃশংসতা এখানেই শেষ হয়নি। পাশবিকতার সমস্ত সীমা পার করে নির্যাতিতার গোপন অঙ্গে বন্দুকের গুলি ঢুকিয়ে দেওয়ার মতো ভয়ঙ্কর অভিযোগ সামনে এসেছে। তদন্তে জানা গেছে, ঘটনার দিন ওই তরুণী যখন তার বাড়ির কাছাকাছি একটি মাঠের দিকে যাচ্ছিলেন, তখনই 3 থেকে 4 জন সশস্ত্র দুষ্কৃতী তার উপর চড়াও হয় এবং জোর করে তাকে তুলে নিয়ে যায়। একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে তার উপর ঘন্টার পর ঘন্টা ধরে এই অমানবিক নির্যাতন চালানো হয়। দুষ্কৃতীরা চম্পট দেওয়ার পর নির্যাতিতা কোনো মতেই রক্তাক্ত এবং গুরুতর জখম অবস্থায় বাড়ি ফিরে পরিবারকে পুরো বিষয়টি জানান। ঘটনার ভয়াবহতায় ওই তরুণী এতটাই মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছেন যে তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসকদের একটি বিশেষ দল তার চিকিৎসা করছেন। এই ঘটনায় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের খোঁজে বিভিন্ন এলাকায় জোরদার তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিহার জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ ও মানবাধিকার সংগঠনগুলি দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক ও কঠোরতম শাস্তির দাবি তুলেছে। এলাকার আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি তৎপরতা আরও বাড়ানো হয়েছে।